যেই গরুর মাংসে ক্যান্সার বলে না, যে গরুর মাংস রেড মিট খেলে ক্যান্সার, এইটা হলো সেইটা। সুস্থ থাকার জন্যে ফাইবার খুবই গুরুত্বপূর্ণ। আমরা খাবার খাই হলো শুধু পুষ্টির জন্যে বা শুধু এনার্জির জন্যে বা শুধু গঠনের জন্যে, এরকম না। আমরা খাবার খাই হলো, আপনি যদি রেগুলারলি বার্গার খান তাহলে আপনার ওজন বাড়তে পারে, ক্যান্সারের রিস্ক বাড়তে পারে। অনেকে মনে করে কেক খুব ভালো বাসায় বানালেও, দেখেন অ্যাকচুয়ালি ওরা বানালে বাসায় কোনো কিছু বাসার না, সব দোকান থেকে কিনে আনতে হয় ইনগ্রিডিয়েন্টসগুলো। ডাক্তাররা এখন হঠাৎ করে তেল সচেতন হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা একটি বিশেষ মুহূর্তে সবাই একত্রিত হয়েছি। তো আজকে আমাদের শেষ লাইভ হচ্ছে আপাতত আর কি। আমি হজে যাওয়ার পরে আবার হজ থেকে এসে ইনশাল্লাহ আল্লাহ বাঁচা রাখলে আবার লাইভ হবে ইনশাল্লাহ। তো আমাদের প্রতিষ্ঠান কিন্তু খোলাই থাকবে এবং এখানে যে সার্ভিসগুলো আপনারা নিয়ে থাকেন, এখানে অনেক ডাক্তার আছে, পুষ্টিবিদ আছে, তো আপনাদের সেবার কোনো সমস্যা হবে না। মূলত জেকে লাইফস্টাইল হচ্ছে একটি জীবন বিধান। এখানে অন্যান্য জায়গার মতো ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় না। তো এখানে ডাক্তার একজন দেখে আপনাকে চিকিৎসা দিবে, তো এই ধরনের অ্যাকচুয়ালি কোনো ইয়া নেই, কোনো সিস্টেম নেই। তো এখন আমাদের মনে করেন যে এখানে যারা ভালো হয়েছেন তারা নিয়ম মেনেছেন, মেনে ভালো হয়েছেন। তো নিয়মগুলো আমরা এখন আলোচনা করব। তো রুগী হয় একটা মানুষ কিভাবে? ধরেন যেই খাবারগুলো আমরা প্রতিদিন খাই সেই খাবার যদি তৈব খাবার না হয়, ধরেন কোনো খাবার আছে যেখানে কেমিক্যাল আছে, যেমন আমরা যে ভাত খাই সেখানে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, গ্লাইফোসেট, জমির হেভি মেটাল এগুলো পাওয়া যায়। তাহলে এই ভাত খেয়ে আমরা না চাইতেই অনেকগুলো কেমিক্যাল খাচ্ছি। তা এখন এই যে খাচ্ছি, তো এখন মনে করেন যে আমাদের ধরেন সুস্থ থাকার জন্যে আমরা ভাত খাই, রুটি খাই, খাবার থেকে আমাদের শক্তি হয়। এখন ভাত খেতে গিয়ে আমি যদি কেমিক্যাল খাই, এখন এই কেমিক্যালগুলো দেখাও যায় না, আর এটা একদিন খেলে যে কিছু সমস্যা হবে এরকমও না। এগুলো হচ্ছে বছর বছর মানুষ যখন এই খাবারগুলো খাচ্ছে, তারপর খেতে খেতে আস্তে 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 তার এগুলো ধীরে ধীরে কেমিক্যালগুলো তার ক্ষতি করছে। এগুলো হচ্ছে স্লো পয়জন, আস্তে আস্তে কাজ করে। তো ধরেন রুটি খাচ্ছে, রুটির ভিতরেও কেমিক্যাল খাচ্ছে, একই রকম। তা আমরা তো আর এই বিষয়গুলো সচেতনভাবে জানি না। তা এখন আপনি বলতে পারেন যে আমরা খাবো কি? ভাতও খাবো না, রুটিও খাবো না, তাহলে কি খাবো? সবজি খাবো। তো সবজি হচ্ছে হাইব্রিড, সেখানেও কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, গ্লাইফোসেট, হেভি মেটাল সেটার মধ্যে আছে। তাহলে তেল কি খাবো? সয়াবিন। তো সয়াবিনটা হচ্ছে ওখানে এমন একটা তেল যেখানে হেক্সেন আছে, এটাকে নিউট্রালাইজ করা হয়, ডিগাম করা হয়, উইন্টারাইজ করা হয়, হাই হিটে টেম্পারেচারে এটা প্রসেস করা হয়, হাই প্রেশারেও। তাহলে এখানেও দেখা যাচ্ছে প্রবলেম। তাহলে কি খাবো? দুধ খাবো, গুঁড়া দুধ, সেটারও প্রবলেম। চিনি, চিনি তো এখন হোয়াইট পয়জন অনেকেই জানে। সাদা লবণ, সেটার মধ্যেও প্রবলেম। লবণকে আয়োডাইজড করতে যায়, সেই লবণের ভিতরে অনেক তাপ দিয়ে সেটাকে আবার আয়োডিনযুক্ত করে আবার সেই ওই লবণের যে ভিতরে যে অন্যান্য খনিজগুলো ছিল, মিনারেলসগুলো ছিল, সেগুলোকে শেষ করা হয়েছে। তো এখন সাদা লবণ খাচ্ছেন। এরপরে আপনি যদি বলেন যে ডিম খাবো, তো এখন ফার্মের ডিম যদি খাই, তো মুরগি কি খায়? ফিড খায়। তো ফিডের ভিতরে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। মুরগি একটা জায়গায় বেঁধে রাখা হয়, ওখানে কোনো রকম দেখা গেল অনেক জায়গায় আছে যেখানে পরিবেশ ভালো না, আর ওদেরকে বাইরে যে ঘোরাফেরা করবে, রোদে যাবে, এ ধরনের কোনো সিস্টেম নেই। তো এই মুরগির ডিমগুলো আমরা খাচ্ছি এবং এগুলো আমরা সচেতনভাবে কখনো ভাবিনি আসলে, যে আমরা রুগী যে হচ্ছি তার পেছনে তো অনেক কারণ আছে। আমরা যে রাত জাগি, টেনশন করি, সেটা একটা কারণ। ব্যায়াম করি না, সেটা আরেকটা কারণ। অলসতা, বিলাসিতা, সেটা আরেকটা কারণ। বারবার খাওয়া, সেটা আরেকটা কারণ। কায়িক শ্রম না করা একটা কারণ। রোদ্রে না যাওয়া, ঘাসে না হাঁটা। কিন্তু ধরেন আগে মানুষ যে ডিম খেত, দেশি মুরগি বা হাঁসের ডিম,
তো এখন আমরা যে ডিম খাচ্ছি সেটা কি এক নাকি নাকি একই ডিম? তাহলে এখন আপনি তো ডিম তো খাইতে হবে, এখন ফার্মের ডিম খেলেন যা পাইছেন। এবং আরেকটা মজার ব্যাপার হলো বাজারে অর্গানিক ডিম পাওয়া যায়। তো বাংলাদেশে সবই সম্ভব। তো বাংলাদেশে সুপার শপে নাকি অর্গানিক ডিম পাওয়া যায়। তো যারা অর্গানিক সম্পর্কে কিছুই জানে না এদেরকে বোকা বানানো সহজ, এদেরকে বোকা বানানো সহজ। এখন ফার্মের মুরগির পেট থেকে যদি অর্গানিক ডিম বের হয় তাহলে তো বিরাট সমস্যা হয়ে যাবে, তাহলে তো অসুবিধা হয়ে যাবে। তো কয়দিন পর গরুর পেটে মানুষের বাচ্চা হইব, মানে ব্যাপারটা এরকম আর কি। তো এখন খুবই বাজে অবস্থা। তো এইগুলো সম্ভব হচ্ছে বাংলাদেশের কারণে। এখানে মোটামুটি দেখেন মলের যে জীবাণুগুলো সব আছে ফুচকার মধ্যে, ড্রেনের পানি দিয়ে বানায়। এবং একটা মেয়ে তো দেখেন হেপাটাইটিসে মারাও গেল, কারিনা। তো এই যে লিভারে নানান প্রবলেম হচ্ছে, এখন লিভারে অনেকের সিরোসিস হচ্ছে, ফ্যাটি লিভার হচ্ছে, তো অল্প বয়সে মানুষজন এখন মরে যাচ্ছে। তো এগুলো থেকে আমরা শিখছি না। আমাদের বাচ্চারা কিন্তু ওই ফুচকা খায়, আমাদের বাচ্চারা কিন্তু ওই চটপটি খায় এগুলা, এবং খুব ভালোবেসে খায় তারা। কারণ মানুষ অ্যাকচুয়ালি রুগী হতে খুব ভালোবাসে। অনেকে আছে তারা ভালোবেসে রাত জাগে, সারাদিন ঘুমায়, এটা তারা ভালোবাসে। তো নিজেকে ধ্বংস করতে তার খুব মজা লাগে। তারপর কনসিকুয়েন্সে যে কেউ মারা গেল, কেউ সাফার করতেছে, তো এগুলো তো হচ্ছে পরবর্তী কনসিকুয়েন্সেস। তা এখন আপনি ধরেন মাছ খাবেন, তা এখন চাষের মাছ খেলে সেই ফিট খাওয়ানো মাছ, মুরগির মাংস খেলে ধরেন সেই ফিট খাওয়ানো মুরগির মাংস। ওনারা একটু ডাইকে দেন, ভাই কেমন আছে জিজ্ঞেস করেন। ভাইজান ভালো আছেন নি? আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সুখে শেষ নাই ভাই। কত রুগী আমার কাছে ঘুম আসে না বলে আলহামদুলিল্লাহ। না ঘুমান, সমস্যা নেই। আপনি যে আমাদের এত শান্তি প্রশান্তির জায়গা, এই জায়গাটা আসলে এত ভালো লাগে যে মানুষ ঘুমায় যায়। কারণ ঘুমানোর জন্য নিরাপত্তা হ্যাঁ খুব দরকার। একটা মানুষ যদি থ্রেট মনে করে সেখানে ঘুমাইতে পারে না। তা আমাদের এখানে আসলে সে নিরাপদ মনে করে, ভালো লাগে, রিল্যাক্স হয়ে যায়, তারপরে ঘুমিয়ে যায় আলহামদুলিল্লাহ। তা এখন এই তাহলে মাছও খেতে পারছি না, তাই না? মুরগির মাংস যেগুলো ফার্মের মুরগি সেগুলো খাওয়ালে অসুবিধা কেন? এগুলো সেই ক্যান্সারের উপাদান, এগুলো ফিট খায়। এবং আনহাইজেনিক পরিবেশ, আর হচ্ছে স্বাস্থ্যকর চলাফেরা নাই, রোদে যায় না। আর এগুলোর জন্মটা হচ্ছে সব হাইব্রিড আর কি। হ্যাঁ, তো গেল আগে হচ্ছে মুরগির ডিম ফুটে বাচ্চা হতো। হ্যাঁ, এখন তো কিন্তু ইনকিউবেটরে হয় বাচ্চাগুলা। এবং অনেক ডিম আছে অনেক ধরনের যেগুলো দিয়ে বাচ্চা হয় না, মানে এগুলোর প্রজনন ক্ষমতা নাই। যাই হোক, তো অন্য হিসাব ওগুলা। তবে সবচেয়ে বড় কথা হলো আমাদের খাবারগুলো আর আগের মতো নাই, এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এখন আমরা তো খেতে তো হবে, আমরা কি বাঁচতে হলে খেতে হবে না? কারণ এই খাবার খেলে কেউই সুস্থ থাকবে না, কেউ সুস্থ থাকবে না। তারপরে ধরেন খাসির মাংস খাবে ওই চাষের খাসি, ওই গরুর মাংস খাবে চাষের গরু। তাহলে চাষের গরু, চাষের ছাগল, চাষের মাছ, চাষের ডিম, চাষের মুরগি, হ্যাঁ, আর হলো চাষের সবজি, আর চাষের ভাত রুটি গেল, আর সয়াবিন তেল। এইটা হলো টোটাল কম্বিনেশন। এর উপর যদি আপনি ধরেন আরও ভাইরাল কেক খান তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ, আপনি নিজেই ভাইরাল হয়ে যাবেন, হয়তো ভাইরাল মরে যায় ভাইরাল হবেন, আর নাহলে অন্যভাবে ভাইরাল হবেন, বুঝতে পারছেন? তবে ভাইরাল আপনি হবেন। তা এখন আপনারা কি চান, নিজেদের ভালো নাকি? তা এখন এই যে আমি বললেই বলেন তা খাবোটা কি? হ্যাঁ, এই সব একই কথা বলেন। আপনারা বুঝতে পারতেছেন না যে আপনারা যে ভালো খান, এই খাবার আপনি যে ভালো খাবেন, ভালো খেয়ে যে সুস্থ থাকবেন, এটা আসলে কেউ চায় না। হ্যাঁ, আমি এই যে হজে যাব আজকে, ইনশাল্লাহ দোয়া করবেন। আমি মিথ্যা কথা বলে হজে যাইতে চাইতেছি না, বুঝলেন না? আবার ভাবতে পারেন যে না মিথ্যা কথা কয়ে যাইয়া আল্লাহর কাছে মাপ চাইব, এরকম না। আমি সত্যি এটা যে আসলে আপনারা ভালো চান, কেউ চায় না, আপনারা তো চানই না। এখন খুব পরিকল্পিতভাবে আস্তে আস্তে এই আমাদের ভালো খাবারগুলো ধীরে ধীরে সরিয়ে ফেলানো হয়েছে। আর সরিয়ে ফেলাইতে পারছে কারণ হলো সাধারণত আমাদের বাঙালিরা ওরা বাজারে যে মূলামূলি করতে পছন্দ করে এবং কম দামের জিনিস কিনে নিয়ে আসে, নিজেকে বুদ্ধিমান ভাবে। মূলামূলি বুঝেননি? দামাদামি আর কি। আপনারা হেনিতুন কেউ থাকলে কইতে পারবেন, কেন আসেননি? মূলামূলি চিনে না তো? তো মূলামূলি ঠিক আছে নি? হ্যাঁ, এক নম্বর, আমাদেরকে সবাই চায় আমরা রুগী হই,
আমরাও চাই আমরা রোগী হই, তাহলে খুব সুন্দর হইল। তা এখন ওই কম দামে খাবার কিনে নিয়ে সে খুব মানে নিজেকে মনে করে আমি বুদ্ধিমান, আমি জিতে গেছি, কম দামে কিনে নিয়ে আসছি। তা এই জন্যে ব্যবসায়ীরা কী করলো, যে মানুষকে যদি কম দামে খাওয়াতে পারি ওরা বেশি কিনবে। ধরেন যদি একটা দামি তেল হয় সে হয়তো 1 লিটার কিনবে, কিন্তু যদি কম দামি হয় সে 10-15 লিটার কিনবে। তাই জন্য ওরা চিন্তা করলো যে ধরেন একটা বার্গারের দাম যদি 5,000 টাকা হয় তাহলে খুব বেশি লোক খাবে না, কিন্তু 500 টাকা হলে অনেকেই খাবে। তখন 500 টাকায় বার্গার করতে গেলে ওকে আর অরিজিনাল যে জিনিসপত্রগুলো বাদ দিয়ে তাকে অনেক কিছু মেশাইতে হবে, যাতে অনেক সুস্বাদু লাগে, খাইতে অনেক মজা লাগে, কিন্তু ভিতরে কিছু নাই। তো অ্যাকচুয়ালি যে প্রসেসড আল্ট্রা প্রসেসড যে ফুডগুলো আমরা খাচ্ছি এটাকে বলে এমটি ক্যালোরি, মানে এর ভিতর কোনো পুষ্টি নাই, শুধু ক্যালোরি আছে আর ফাইবারও নাই। তা আমাদের সুস্থ থাকার জন্যে ফাইবার খুবই গুরুত্বপূর্ণ। ফাইবারের যদি কথা বলতে যাই, প্রশংসা শুরু করি, তাহলে এই একটা সেশন ফাইবারের আলোচনার জন্য যথেষ্ট নয়। আপনার বুদ্ধি থেকে শুরু করে, আপনার মন কেমন থাকবে থেকে শুরু করে, আপনার ব্যাকটেরিয়ার কলোনি কেমন থাকবে থেকে শুরু করে, আর পেট থেকে যেহেতু 80% রোগ তৈরি হয়, তাহলে ফাইবারের আলোচনা আমার 80% আলোচনা ফাইবারের মধ্যে চলে যাবে। মানে ফাইবারের কারণে আপনার 80% ডিজিজ, যারা ফাইবার খায় না। এখন আপনি যে সাদা চাল খাইলেন ওখানে কিন্তু ফাইবার নাই, আপনি যে সাদা রুটি খেলেন ওখানে কিন্তু ফাইবার নেই, ফাইবার কিন্তু ফেলে দেওয়া হয়েছে, বুঝছেন? ব্রান, জার্ম, এন্ডোস্পার্ম, মানে এগুলো কিছু লেয়ার আছে, হ্যাঁ। তো ওগুলো আপনারা মূলত ওই ভিতরে এন্ডোস্পার্মটা যেগুলো একদম ডাইরেক্ট সুগার হিসেবে আপনার রক্ত থেকে শোষিত হয়ে চলে আসবে, ডাইরেক্ট সুগার হিসেবে, মানে আপনি তখন খাবার খেলেন পাকস্থলী, সেখান থেকে ব্লাডে, লিভারে, এভাবে রক্তে। তো আপনার এগুলো ফাইবারটা হচ্ছে এখানে প্রোটেক্ট করে, ফাইবারটা গাট লাইনিংটাকে প্রোটেক্ট করে, বিউটারেট তৈরি করে, ইনফ্লামেশন কমায়, ভালো ব্যাকটেরিয়াকে খাবার দেয়, মানে এর উপকারিতা অনেক অনেক। এই জন্য দেখেন না, ভেগান ডায়েটটাও কিন্তু অনেকে পছন্দ করে। এখানে প্রাথমিকভাবে ভেগান ডায়েটে অনেক সুবিধা পাওয়া যায়। কেন? কারণ এখানে ফাইবার ভিত্তিক খাবার, আর ওখানে কোনো আল্ট্রা প্রসেসড ফুড নাই, প্রসেসড ফুড নেই, যা খায় সে ভালোটাই খায়। কিন্তু সেটা হলো শুধু ভেগান খেলে আবার ঝামেলা আছে, প্রোটিন, মিনারেল, আরও অনেক কিছু আছে, কোয়েনজাইম কিউটেন, লিবোকার্নিটিন, অনেক কিছু আছে যেগুলো আমাদের দরকার, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেগুলো দরকার, এগুলোতে ঘাটতি হয়ে যায়, তখন মানুষ একটা সময় গিয়ে সাফার করে। তো যাই হোক, নিউট্রিশন, আমরা খাবার খাই হলো শুধু পুষ্টির জন্যে বা শুধু এনার্জির জন্যে বা শুধু গঠনের জন্যে, এরকম না। আমরা খাবার খাই হলো সব কিছুর জন্য। খাবার দিয়ে আপনার যেমন শরীর গঠিত হবে, খাবার দিয়ে আপনার এনার্জি পাইতে হবে, এবং খাবারের ভিতরে ফাইবার থাকতে হবে, মাইক্রোনিউট্রিয়েন্টস থাকতে হবে, ভিটামিন, মিনারেল সব থাকতে হবে। তা না হলে আপনি যেখানে ঘাটতি হবে সেখানে সাফার করবেন। তা এখন আপনারা যে সারাদিন যে খাবার খান সেখানে কিন্তু আপনারা ক্যালোরি পান, কিন্তু আপনারা পুষ্টি পান না, ফাইবার যথেষ্ট পরিমাণে পান না। আর আরেকটা খারাপ জিনিস হচ্ছে যে ওই যে খাবারগুলো আপনারা খাচ্ছেন সেখান থেকে প্রদাহ তৈরি হয়, টক্সিসিটি তৈরি। আর সবচেয়ে যেটা খারাপ সেটা হলো, আপনি যেহেতু পুষ্টি পাচ্ছেন না সঠিক, তো বডি বলে কি আরও খাও, মানে আপনি হাংরি থাকেন বেশি, এবং অল্প খেলে পেট ভরে না বলে আরও খাও, এবং খাওয়ার পরে একটু পরে বলে আবার খাও। তো যার ফলে মানুষ ওই বেশি খেতে বাধ্য হয়, এবং বাধ্য হয় বলে সে আস্তে আস্তে মোটা হইতে থাকে, এবং তার এটা নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা নাই, সে একটা চক্রের ভিতরে পড়ে গেছে। আর যেহেতু আমরা সস্তা খেতে পছন্দ করি, এই জন্যে ব্যবসায়ীরা আমাদেরকে সস্তা খাওয়াচ্ছে। ধরেন একটা দেশি মুরগির ডিম দামটা বেশি হবে, যদি পাওয়া যায়, পাওয়া তো যাবেই না, পেলে অনেক দাম বেশি হবে। মানে তৈব খাবারের দাম বেশি, কি বলেন ভাই? তৈব মানে কি? উৎকৃষ্ট খাবার, সর্বোৎকৃষ্ট। এই তৈব কিন্তু খাবারের ক্ষেত্রে না, আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রে তৈবের শব্দটার ব্যবহার করেছেন, অনেক কিছুতে, 50 বারেরও বেশি কোরআনে এসেছে। তো বার্গার হচ্ছে এখানে বলতেছে যে এটা যে শুধু ক্যালোরি বেশি তা না, মানে বার্গার আর নট জাস্ট হাই ইন ক্যালোরিজ, দে আর ফুল অফ হার্মফুল কেমিক্যালস, আনহেলদি ফ্যাটস অ্যান্ড অ্যাডিটিভস দ্যাট ক্যান ড্যামেজ ইউর এন্টায়ার বডি। মানে আপনি বার্গার খাবেন নাকি বার্গার আপনাকে খাবে, ঘটনা তাই। মানে আপনার পুরো বডিটাই সে ড্যামেজ করে ফেলতে পারে, কারণ সিস্টেমিক এফেক্ট, কারণ যা খাবেন রক্তে আসবে, রক্ত থেকে সারা শরীরে সবখানে যাবে। বুঝতে পারছেন? তাইলে
তাহলে ইটিং বার্গার রেগুলারলি ক্যান সিরিয়াসলি হার্ম ইউর বডি অ্যান্ড মাইন্ড। তা এখন আমাদের তরুণ সমাজকে বাঁচাতে হলে আমাদেরকে এগুলো তাদেরকে সচেতন করতে হবে। এবং প্রসেসড রেড মিটটা কেউ খাবেন না, এটা আমি বারবার নিষেধ করি। যে যেই গরুর মাংসে ক্যান্সার বলে না, যে গরুর মাংস রেড মিট খেলে ক্যান্সার, এইটা হলো সেইটা। আর আমরা যে গরুর মাংসটা খাই সেটা হলো দেশি গরু, ঘাস খায় গরু, হেঁটে বেড়ায়, রোদ্রে যায়, ওই ধরনের গরুর মাংস, এবং সরিষার তেলে ম্যারিনেট করে সবজি দিয়ে আমরা খাই। সবজিটা আবার ওই অলিভ অয়েলে আমরা একটু উপর দিয়ে দিই। আর এখানে যেটা দেওয়া হচ্ছে সেটা হলো ওই প্রসেসড রেড মিট। এখন আপনি যান, কারিনার মাকে জিজ্ঞেস করেন, বাবাকে জিজ্ঞেস করেন যে তাদের কেমন লাগছে মেয়ে হারানোর পরে। তো সবাই তো নাকি বলে যে খাইলে মরে যায়, খাইয়ে মরে যায়। তো এখন ওদেরকে যে জিজ্ঞেস করেন যে মেয়ে হারানোর কষ্টটা কি, যান যে জিজ্ঞেস করেন। বা আপনি চিন্তা করেন আপনার এরকম একটা সুন্দর মেয়ে মরে গেল, তা এখন আপনি মরে যাবেন, তা আপনার যারা ভালোবাসে, আপনার যারা আছে, হ্যাঁ, তাদের তো কষ্ট লাগবে, তুমি তো মরে খালাস। হ্যাঁ, তো এই যে আপনারা ডায়লগ দেন, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, বাঁচবার কয়দিন, খাও, তো খান খান। তা আপনারা রুগী হওয়ার জন্য এমন ব্যতিব্যস্ত হয়েছেন যে আপনাদেরকে কেউ ঠেকায় রাখতে পারতেছেন। আবার যেই কথাগুলো বলতেছে তার বিরুদ্ধে সে আরও লেগে গেছে উল্টা। আপনি যদি রেগুলারলি বার্গার খান তাহলে আপনার ওজন বাড়তে পারে, ক্যান্সারের রিস্ক বাড়তে পারে, কোলেস্ট্রল যেটা আর্টারিতে ব্লক তৈরি করে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, সেখান থেকে হতে পারে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস। এগুলো একদিনে হবে না, একটা বার্গার খেয়ে হবে না। রেগুলার খেতে খেতে এই আরও তো শুধু কি বার্গার খায় নাকি, এরপরে কোল্ড ড্রিঙ্কস আছে না, ডেজার্ট আছে না, পেস্ট্রি আছে না, ভাইরাল কেক আছে না। তা আমি যদি এগুলো নিয়ে আজকে আলোচনা করি তাহলে তো আমার এত আলোচনা আর কিছু হবে না, সব এর মধ্যে চলে যাবে। আচ্ছা, কেকটা, ওই যে ভাইরাল কেক নিয়ে একটু কথা বলা দরকার। তো অনেকে মনে করে কেক খুব ভালো বাসায় বানালেও, দেখেন অ্যাকচুয়ালি ওরা বানালে বাসায় কোনো কিছু বাসার না, সব দোকান থেকে কিনে আনতে হয় ইনগ্রিডিয়েন্টসগুলো। বুঝতে পারছেন? কিছু বাসায় কোনো কেকের ইনগ্রিডিয়েন্টস থাকে না, সব কিনে আনতে হয়। বুঝতে পারেন? তো দেখেন এটা হলো কেক, সুইট আউটসাইড, হার্মফুল ইনসাইড। কেমন, ঠিক আছে না? মানে বাইরে থেকে খুবই মানে মানে মিষ্টি, আর ভিতরে হলো বিষ। এগুলো অ্যাকচুয়ালি কী হয়েছে দেখেন, জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে যাও জান্নাত ভিজিট করে আসো। তো উনি জান্নাত দেখে টেকে কইলেন যে ওহ এত সুন্দর জায়গা, এই সবাই এখানেই যাইতে চাইবে। বুঝতে পারছেন? সবাই যাবে জান্নাতে ইনশাল্লাহ, হ্যাঁ, সবাই এখানেই যাইতে চাইবে। তো পরে আবার ওই যে উনি বললেন যে এবার যাও। তো যাইয়া দেখলেন যে এবার জান্নাতে যে বাইরে এমন সব জিনিসপত্র মানে দেওয়া আছে, মানে এত স্ট্রাগল, এত মনে করেন ব্যারিয়ার, যে পরে জিবরাইল আমিন বলতেছে আল্লাহ একজনও জান্নাতে যাইতে পারবে না। কয় যে এইসব টপকাইয়া কেউ আর কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। লোভ, লালসা, মানে অনেক কিছু এখানে দিয়ে রাখছে, মানে জান্নাতে বাধা। যেমন এখানে হলো আপনাদের অলসতা, বিলাসিতা, গাফিলতি, হ্যাঁ, তারপর রাগ, হিংসা, বিদ্বেষ, জেলাসি, পরনিন্দা, পরচর্চা, গীবত চর্চা, হ্যাঁ, নিজের প্রতি কমিটমেন্ট নাই। দের আর লট অফ থিংস। হ্যাঁ, নামাজ পড়তে যায় না, ফজরের পড়ি না, দেরি করে ঘুম থেকে উঠি আর দেরি করে ঘুমাতে যায়, হ্যাঁ, নষ্ট খাবার খায়, খবিশ খাবার খায়। আল্লাহ তৈব খাইতে বলছে, আমরা খাই খবিশ খাবার। আল্লাহ বলছে শক্তিশালী মুমিন বেশি প্রিয়, হ্যাঁ, আমরা শক্তি চর্চা করি না। বুঝতে পারছেন? আল্লাহ বলছে মুমিন হতাশ হয় না, আমরা হতাশায় নিমজ্জিত। এইভাবে আপনারা দেখেন খেয়াল করে যে টোটালি অ্যাকচুয়ালি যে আমরা জান্নাতে যাওয়ার জন্য কিছুই করতেছি না, বরং সারাদিনে 24 ঘন্টা জাহান্নামে যাওয়ার জন্যই সব কিছু করতেছি। তো এই জন্যে জিবরাইল আমিনকে এরপরে জিবরাইল আমিনকে বললো তুমি যাও জাহান্নামে যাও। তো জাহান্নামে কয় কি এইখানে কেউই যাইতে চাইবে না, এখানে কেউই যাইতে পারে। পরে আল্লাহ তাআলা বলেন যে আবার যাও, এবার যে দেখো। পরে দেখেন যে এইটারে ভোগ বিলাস, আনন্দ ফুর্তি, মানে বলে যে এইখান থেকে কেউ বাঁচতে পারবে না। জিবরাইল আমিন এসে বলে এখান থেকে, মানে এমনভাবে তাকে সাজানো হয়েছে, এমনভাবে তাকে সাজানো হয়েছে, লোভ লালসা সব কিছু। মানে দেখেন সবচেয়ে সেলিব্রিটি যারা, তারা কোথায় যাবে বুঝেন না? তা এখন বুঝতে হবে যে তাদের কর্ম তাকে কোথায় নিয়ে যাবে। নায়ক, গায়ক, হ্যাঁ, তারপর বিভিন্ন ইত্যাদি, যারা মানে যাদেরকে চিনেন, যারা লাখ লাখ মানুষ মারিয়ে ফেলে, এক হুকুমে কত হাজার হাজার মানুষ মারিয়ে ফেলে, একটা বোমা মেরে বাচ্চা কাচ্চা সব মেরে ফেলে, হ্যাঁ, তা এরাও তো একটা জায়গায় যাবে, যাবে না? তা কি ভালো জায়গায় যাবে মনে হয়? তো এরকম অনেকে আছে যারা মনে করেন পৃথিবীতেই সে মানে ওই তার লোভ লালসা, হ্যাঁ, তার প্রভাব প্রতিপত্তি, হ্যাঁ, ক্ষমতা, টাকা,
ইত্যাদি। তো এগুলো হচ্ছে সব মানুষকে কোথায় নেবে? জাহান্নামে নেবে। তো জাহান্নামটাকে ওরকম করা হয়েছে। তা এই যে কেকটা সবাই জানে এটা খেয়ে কত ক্ষতি, কিন্তু তারপরও খাবে কেন? ওই যে এটা হলো আউটসাইডে মিষ্টি, কিন্তু খাইলে পরে জাহান্নাম, রুগী। ব্যাপারটা বুঝছেন? তাইলে যেটা ধরেন দেখতে অনেক খারাপ, হ্যাঁ, কিন্তু ভেতরে মজা। যেমন তিতা করল্লা খান, তিতা। যেমন ডার্ক চকলেট খান, তিতা। যেমন কেউ চকলেট খায় না, দুধ আর চিনি খায়। এবং মজার ব্যাপার হচ্ছে হোয়াইট চকলেটের মধ্যে 80% বা 60-70% খালি সাদা চিনি এটা বানানোর সময়। তো এইটা নিয়ে ওই যে বললাম ওখানে কথা বলছে, দেখেন ওই যে দ্য ডায়েরি অফ সিও, ওটা বাংলায় দেখে নিন, হ্যাঁ, ভাষা ট্রান্সলেট করে ওখানে বাংলা সিলেক্ট করে দিয়ে, যারা ইংরেজি বোঝে না বাংলায় দেখেন। আর ডক্টর ডেভিড আনউইনের এটা, হ্যাঁ। তাহলে খুবই মজার ব্যাপার যে আমরা বুঝি না যে কোনটা আমাদের জন্য ক্ষতিকর। তাহলে দেখেন এখানে কেকস আর ফুল অফ হিডেন সুগার, আনহেলদি ফ্যাটস অ্যান্ড কেমিক্যাল অ্যাডিটিভস দ্যাট ক্যান সিরিয়াস হার্ম টু ইয়োর বডি। যেমন প্রথমে হচ্ছে এখানে অনেক চিনি থাকে, হাই সুগার, দেখা যাচ্ছে তো, তাই না? আর দেখার কি আছে, আমি তো বলেই দিতেছি। হ্যাঁ, এখানে হচ্ছে অনেক বেশি চিনি থাকে, তো এটা আমাদের জন্য ক্ষতি, বিশেষ করে ফ্যাটি লিভারের রুগীদের জন্য ক্ষতি, ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স, ওবেসিটি, যাদেরই ইনসুলিন বেশি, টিজি বেশি, সুগার বেশি, সবার জন্য এটা ক্ষতি। তারপর হচ্ছে হাই ইন আনহেলদি ফ্যাটস, বুঝতে পারছেন? এগুলো ট্রান্স ফ্যাট বেশি থাকে, হ্যাঁ, রিফাইন্ড অয়েল থাকে, বুঝতে পারছেন? বনস্পতি বা হাইড্রোজেনেটেড ফ্যাটস থাকে, বিশেষ করে যেটা দেখবেন যে উদ্ভিজ চর্বি, এইটা ডেঞ্জারাস, বুঝতে পারছেন? যেটা দেখবেন উদ্ভিজ চর্বি, এটা মার্জারিন, মানে এগুলো ডেঞ্জারাস, এগুলো কোনো ভালো কিছু না। হ্যাঁ, তো আল্লাহ তাআলা উদ্ভিদকে তো আর চর্বির জন্য বানায়, চর্বির জন্য ডিমের ভিতরে কুসুম আছে, গরুর মাংসে চর্বি আছে, খাসির মাংসে চর্বি আছে, ইলিশ মাছে চর্বি আছে, বুঝছেন? এগুলো হলো ন্যাচারাল হেলদি ফ্যাট, এগুলো আমরা পরিমিত পরিমাণে আমরা গ্রহণ করতে হবে। কিন্তু এই যে দেখেন লোডেড উইথ অ্যাডিটিভস, আর্টিফিশিয়াল ফ্লেভার্স থাকে, কালার, কত রকম কালার করে দেখছেন না? কত ধরনের কালার হয়, কত ডিজাইন, হ্যাঁ বাবা। তারপর হচ্ছে লোডেড উইথ অ্যাডিটিভস, আর্টিফিশিয়াল ফ্লেভার্স, কালার্স, ইমালসিফায়ার্স, প্রিজারভেটিভস। হ্যাঁ, এটা হলো টেস্ট বাড়ানোর জন্য, টেক্সচার দেওয়ার জন্যে, শেলফ লাইফ বাড়ানোর জন্য, হ্যাঁ, অনেক কারণে। যে কেক একটা অনেক দিন রেখে দিতে পারে, বানায় দোকানে রেখে দিয়েছে, কবে রেখে দিয়েছে বলে আর কি, কেবল বানাইছে, অ্যাকচুয়ালি দেখা গেল কবে বানাইছে ওরাই ছাড়া আর কেউ জানে না, বুঝতে পারছেন? তারপর হচ্ছে ওই যে এমটি ক্যালোরি বলছিলাম না, যে অনেক ক্যালোরি কিন্তু কোনো নিউট্রিশন। এখানে নিউট্রিশন কোথায় পাবে? এখানে কোথায় নেই, এটা চিনি আর কেমিক্যাল, এখানে কোথায় নিউট্রিশন কোত্থেকে আসবে? তারপর হচ্ছে পুর ডাইজেশন, এগুলো কিন্তু চিনি, তারপর রিফাইন্ড ফ্লাওয়ার, ওই যে এগুলো অলরেডি আগে বলেছি। তো এগুলোর কারণে আমাদের ডাইজেশন ভালো হয় না, হার্টের রিস্ক হয়, কারণ ওই যে ট্রান্সফ্যাটের কারণে প্রেশার বাড়ে। আর ব্রেনের জন্য ভালো না, ওই যে আর্টিফিশিয়াল কালার, কেমিক্যাল, এগুলো মুড, মেমোরি, মানে ব্রেনে ইনফ্লামেশন হয়, ব্রেনে প্রদাহ হয়। তো ডিপ্রেশন হচ্ছে ব্রেনের ইনফ্লামেশন। এই যে বাচ্চারা হঠাৎ করে ডিপ্রেশন কেন, ওদের কি হয়েছে, এত ডিপ্রেশনের কি হইলো? ছোট মানুষ এর আবার ডিপ্রেশনকে, আমরা তো বুঝি নাই ছোটোবেলায় ডিপ্রেশন কারে কয়। ডিপ্রেশন যে একটা রোগ এটা তো আমরা জানি না, আমরা তো হ্যাঁ হা হু হু হা হা, সারাদিন চিল্লা পাল্লা, স্কুলে গেলেও এই ধূর ধা লাফালাফি, আইসা ফুটবল নিয়ে মাঠে দৌড়, তারপর ওখানে কাদায় গড়াগড়ি, আইসা পুকুরে ঝাঁপ, সারাক্ষণ আসি এই। আমার তো একবার আব্বা মান্দার গাছের সাথে বাইন্দা রাখছে, যে খালি মানে ছটফট করে, তো মান্দার গাছ চিনেননি, কাঁটাযুক্ত গাছ, তো ওখানে বাঁধছে যেন আমি লড়তে চড়তে না পারি, যে আমি যেন স্থির হয়ে কিছুক্ষণ দাঁড়াই, মানে স্থির, এখন কোনো স্থির হয়ে দাঁড়ানো যায় না। তা দেখা গেলো বেড়ার সাথে বাংলে বেড়া ভেঙে ফেলা দিলাম, তাই আসলে একটা সুন্দর মান্দার গাছের সাথে বাঁধছে যেন আমি লড়তেই না পারি, এইভাবে, বুঝতে পারছেন? তা আমরা ছোটোবেলায় এরকম ছিলাম, মানে খেলাধুলা, লাফালাফি এগুলো। আর এখন বাচ্চারা বলে ডিপ্রেশন, তা খায় কি ডিপ্রেশন? তোরা কোন সময় পাস ডিপ্রেশন হইতে? তো এই খাবার তাকে ডিপ্রেশন করবে, বুঝতে পারছেন? এগুলো খুব ইম্পর্টেন্ট। আর এটা হলো অ্যাডিকশন, মানে ওর পর ও বার্গার অ্যাডিকশন হবে, সুগার অ্যাডিকশন হবে, কেক অ্যাডিকশন হবে, কোক অ্যাডিকশন হবে, ভাত অ্যাডিকশন হবে। কারণ অ্যাডিকশনের সহজ সংজ্ঞা হলো যেই খাবার আমি জানি আমার জন্য ক্ষতি, কিন্তু আমি নিজেরা সামলাইতে পারি না, খাইয়ে ফেলাই, তাইলে অ্যাডিকশন। যে কোনো কিছু, এনিথিং, বললেন কাউরে খাইতে দেখছি খাইয়ে ফেলাইছি, অ্যাডিকশন। বাচ্চারা খাইতে দেখছি, মেহমান আইসে খাইতে দেখছি, আয়ও খাইয়ে লাইছি লগে, হ্যাঁ, তাহলে ওর আর আমার পার্থক্য থাকলো না। এটাকে বলে অ্যাডিকশন, বুঝতে পারছেন? বাট আপনি দেখলেন যে না, আপনি এটা আপনার ইচ্ছাই করে দেখছেন, কিন্তু এটা জানেন যে এটা এই, তা আপনার দেখে আপনি ওখানে ওরা সবাই দেখতেছে কি সুন্দর কেক, আর আপনি দেখতেছেন এই ক্ষতিকর এইগুলা।
তাই জন্য নলেজ মানুষকে বাঁচাবে। তা আমি হজে যাওয়ার আগে এগুলো একটু বলে যাই, যেন এই কয়দিন আপনারা বেঁচে থাকেন। আমি আসা পর্যন্ত আপনারা দয়া করে নিজেকে সামনে রাখেন, বুঝতে পারছেন? তো এই জন্য এগুলো আমি মানে নিয়ে আসছি আজকে, যে এগুলো বলবো। এগুলো কি প্রতিদিন বলি না তো, তাই না? এমনি বলি আর কি, কিন্তু আজকে একেবারে এটারে আমি ধরে ধরে বলতেছি। হ্যাঁ, কোথায় তাহলে ওয়েট গেইন কেন হয় এটা তো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কোনো, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, ইনফ্লামেশন হয়, তো এটা তো আমরা তো অলরেডি বুঝি। ব্রেনের জন্য কেন ক্ষতি, এটা ব্রেনে ইনফ্লামেশন করে, আর সুগার ধাম করে পিক করে, আবার একটু পরে সুগার ধাম করে তো রোলার কোস্টার। তো যখনই সুগার কমে যায় অমনি তার কাছে হাইপো হাইপো লাগে, আবার খায়। দেখবেন এইসব খাবার খেলে একটু পর আবার খিদে লাগে। হ্যাঁ, বুঝছেন? আবার খেলে বুক ধরফর করে, কেমন দুর্বল লাগে, আবার না খেলে একটু পরে আবার খিদে লাগে। তো এরা খেলেও মজা পায় না, না খেলেও ভালো থাকে না, তো এই জন্য তারা বাধ্য হয়ে খায়। মানে এটা একটা তার সাইকেলের মধ্যে ফেলে দেয়। আর এটা হলো তাকে ওভার ইটিং করতে সাহায্য করে। এগুলো হলো ওভার ইটিংয়ের জন্য, এগুলো খুবই ডেঞ্জারাস। আর আসেন এর ভিতরে কেমিক্যালগুলো একটু জেনে নেই। যে প্রথমে তো আমরা বললাম ট্রান্স ফ্যাট, আর হচ্ছে পার্শিয়ালি আপনার হাইড্রোজেনেটেড অয়েল। হ্যাঁ, এটা হচ্ছে খারাপ কোলেস্ট্রল মানে অক্সিডাইজ কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে হার্ট ডিজিজের জন্য। আর্টিফিশিয়াল কালার, এখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, INS 102, 110, 122, 124, 133, 151, মে কজ অ্যালার্জিস, হাইপার অ্যাক্টিভিটি অ্যান্ড বিহেভিয়ার প্রবলেমস ইন চিলড্রেন। ওই যে বাচ্চাদের কেক খাওয়াবেন আর খাওয়াইব, হ্যাঁ, মানে এটা কোনো ভালো না। ওরা তো খেলাধুলা করলে তো ভালো, এরা তো শয়তানি বাদরামি করে বেড়ে, বুঝেন না কথা? এবং অনেক সময় খুব বাজে কথা বলা শিখে, বাবা মাকে গালাগালি করে, অনেক কিছু তারা মানে খুবই ফেরোসাস হয়ে যায়, ডেঞ্জারাস। এগুলো নিয়ে অনেক মায়েরা আসতেছে, আমার বাচ্চা কোনো কথা শোনে না, বুঝতে পারছেন? এবং সে তার মতো চলে, কারো কথা শোনে না। হ্যাঁ, সে বিভিন্ন জায়গা থেকে অর্ডার করে আসে, আইনে খায়। হ্যাঁ, আপনি দেখেন ট্যাং করে কলিং বেল বাজছে, কী ব্যাপার? যেমন কেক একটা কোত্থেকে কেটা অর্ডার করছে, কে অর্ডার করছে কেক, ভাই এটা আমার বাসার না। পরে ধরলেন যে আম্মু আমি খেয়েছি। তো আম্মু আর কী করবো, টাকা দিতে হয় এখন, মানিজ্যতের ব্যাপার। তারপরে এই যে ভ্যানিলা যে আপনি খান, এটা কি ভ্যানিলা কি হুদা ভ্যানিলা আসেনি, মানে কি ভ্যানিলা আই নাকি, এটা ফ্লেভার, বুঝছেন? এই ফ্লেভার, নানান ফ্লেভার, যে ওই যে দেখেন না কোনোটা এমনি ফড়ে না, কি কি দেখায়, সব জাদু দেখাইতে আছে। এটা কি বেটা সুগারগুলো নেই তোর ফড়ে না, মানে হাবি যাবি, মানে এই মানুষ আমি বুঝলাম না এত, মানে মানুষ নিজের ভালো যে বুঝে না, মানে একটা নোংরা জিনিসগুলো ভাইরাল হইতে আছে, কি আশ্চর্য কথা, একটা ভালো কিছু ভাইরাল হয় না, সব নোংরা আবর্জনা, ময়লা, কেক কোক এগুলো ভাইরাল হয়। এবং বিভিন্ন সেলিব্রিটার এগুলোর অ্যাডও দেয়, মানে এইটা খাইলে পাওয়ার বাড়বে, ওইটা খাইলে উড়ে যাবে, ওইটা খাইলে স্পিড হবে, মানে এটা খাইলে টলার স্ট্রঙ্গার আর শার্পার হবে, মানে সব নষ্ট খাবার খাইয়ে বলে সব হবে। তা হইতেছে তো রুগী, এটা তো আমরা দেখতেছি কি হইতে আছে, বুঝতে পারছেন? তো এগুলো অ্যাডভার্টাইজ করতে আছে, আর পাবলিক কিনে খাইতে আছে, বাচ্চারে খাওয়াইতে আছে, এটাতে টলার স্ট্রঙ্গার শার্পার। তো বাচ্চা শার্পার টলার স্ট্রঙ্গার না, বাচ্চার হবে ফ্যাটি লিভার, বুঝতে পারছেন? বাচ্চার হবে অবেসিটি, এটা বোঝার চেষ্টা করেন। তাই যখনই আপনি তখন এগুলো খাইতে মন চাইবে, তাড়াতাড়ি এই ভিডিওটা বাইর করে এই যে এগুলো সামনে দেখবেন, যে আর্টিফিশিয়াল ফ্লেভার, এই যে ভ্যানিলিন, হ্যাঁ, তারপর ইথাইল ভ্যানিলিন, এগুলো মে কজ অ্যালার্জি, হেডেক, প্রিজারভেটিভ, সোডিয়াম বেনজয়েড, পটাশিয়াম সরবেট, সব কিছুতে প্রিজারভেটিভ না থাকলে আপনার এগুলো থাকবেন। ইমালসিফায়ার থাকে, এটা গাটের লাইনিংকে করে লিকি গার্স, পরবর্তীতে আপনার এটা অ্যালার্জি হয় লিকি গার্স থেকে, আর আরও পরবর্তীতে আপনার দেখা যাচ্ছে যে একেবারে এটা IBD বা আরও খারাপ কিছু হয়ে যায়, এবং খুব ডেঞ্জারাস হয়ে যায়। অনেকে তো বুঝতেছে না কি আমার অ্যালার্জি কেন, গ্যাসের ওষুধ লাগে কেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে লিভেনিং এজেন্টস, INS, আপনারা তো লেবেল পড়তে শিখেন নাই, যদিও লেবেল আমি কেন পড়তে বলি না, কারণ আমি লেবেলযুক্ত খাবার খাই না, এই জন্য আমি বলি যা শাকসবজি, মাছ, মাংস, ডিম যেগুলো আপনার তৈরি হয় সেগুলো খাবেন, প্যাকেট খাবেন না, ওদের লেবেল আমার দরকার নেই। আমার কথা বুঝতে পারছেন? তো এই জন্যে নাহলে এই লেবেলগুলো যখন আপনি পড়বেন, যে INS 415, 407, 410, 466, 415, এগুলো হলো স্টেবিলাইজার। তো এগুলো দেখবেন অনেক কিছু লেখা থাকে পিছনে, অনেক কিছু লেখা থাকে, অবশ্য বাংলাদেশে এরা ইচ্ছা মতো লিখে রাখে, হ্যাঁ, যদিও। তারপর হচ্ছে অনেক সময় আর্টিফিশিয়াল সুইটনার দেওয়া হয়, হ্যাঁ, যারা বলে ওই যে মানে সুগার ফ্রি না কি হাবি যাবে, তো ওগুলো যে ডায়াবেটিস কেক, হ্যাঁ, ওইগুলাই নষ্টগুলো, হ্যাঁ ঠিক বলছেন। তারপর হচ্ছে অ্যাক্রিলামাইড, কীভাবে হয় তো আপনি বুঝতে পারছেন। আর এই মূলত এফেক্ট একই রকমই, সবগুলোই একই ধরনেরই কাজ করে। এই পালায় যাস কেন? হ্যাঁ, এটা হচ্ছে হাই ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, স্ট্রোক, টাইপ 2 ডায়াবেটিস, অবেসিটি, ওয়েট গেইন, ফ্যাটি লিভার, কিডনি ড্যামেজ, পোর ডাইজেশন, টুথ ডিকে,
অস্টিওপোরোসিস, স্কিন প্রবলেম, অ্যালার্জি, হরমোনাল ইমব্যালেন্স, মুড সুইং, ডিপ্রেশন অ্যান্ড পোর মেমোরি, ইনক্রিজ রিস্ক অফ ক্যান্সার। মানে এগুলো মোট কথা মেকানিজম একই মেকানিজম, সে তার কন্ট্রিবিউশনটা করতেছে। মূলত ভিতরে দেখবেন বেশিরভাগ এই স্টেবিলাইজার, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল সুইটনার, তারপর হচ্ছে অ্যাক্রিলামাইড, এগুলো কমন, প্রিজারভেটিভ, সোডিয়াম বেনজয়েড, পটাশিয়াম সরবেট, ইমালসিফায়ার, আর্টিফিশিয়াল ফ্লেভার, আর্টিফিশিয়াল কালার, ট্রান্সফ্যাট, এগুলো কিন্তু সব কমন এগুলোতে। মানে প্রসেসড ফুডের এগুলোই হচ্ছে ক্রাইটেরিয়া। মানুষ তো শুধু কেকটা দেখে, ভিতরে তো আর তাকাইয়া হ্যাঁ তো আর সব কিছু বোঝে না, তাই জন্য তো সে মজা করে খায়, কিন্তু কোনো আবার লাভ আঁকা থাকে কেকের মধ্যে, তো হার্টের জন্য সমস্যা এটা বোঝানোর জন্য, কিন্তু মানুষ মনে করে না হার্টের জন্য ভালো, আমার লাভ না, লাভ না, তোর হার্ট খাবে বুঝিস নি, তোর হার্ট টার্গেট করছে, তুই তো বুঝিস নাই। হ্যাঁ অর্ডার তাহলে তাহলে রিফাইন্ড ফ্লাওয়ার থাকে, ময়দা থাকে, তারপর হাই ইন সুগার মানে সুগার সিরাপ থাকে, এবং ফ্রুক্টোজ থাকে অনেক ক্ষেত্রে, হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ থাকে, তারপর স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, ফাইবার নাই, ভিটামিন মিনারেলস নাই, এমটি ক্যালোরি, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভস, হ্যাঁ, এবং বেকড ইন হাই টেম্পারেচার, এটা তো অবশ্যই হাই টেম্পারেচারেই ঢুকাইতে হবে, হ্যাঁ, এবং হাইলি প্রসেসড অ্যান্ড লো ইন নিউট্রিশন, ব্লাড সুগার বাড়ে, স্পাইক করে, এবং ক্রেভিংস মানে সবচেয়ে খারাপ হলো বারবার খেতে মন চায়, মানে কেক ডাকে, এসো আমাকে গ্রহণ করো, খাতে হবে, কেকে ডেকে নিয়ে যায়, কারণ আমি কেক খাই না, কেক আমারে খায়, আমি তো খাইতে চাই না, তাহলে কি হয়েছে, দেখছি কি সুন্দর, আর কেমনে জানি কিনছি, খাইও ফেলাইছি। আমার কথা বুঝেন নাই? তাহলে সে কেক খায় না, কেক তারে খায়, কেক তাকে ডেকে নিয়ে খাওয়া দেয়, ও খায় না। তা এখন ওই যে কেক পাড়াতে কেক পট্টি বের হয়েছে, আগে ছিল কত পট্টি মট্টি, এখন কেক পট্টি, হ্যাঁ, তো ওখানে দেখবেন যে ওরে বাবা রে বাবা, সব সমানে খাইতে আছে, ভাইরাল। তো এটা তো ওই অর্গান সবগুলোর কথা অলরেডি বলাই হয়েছে, এটা আর বারবার বলার কিছু নাই। হ্যাঁ, তাহলে এখানে মজার ব্যাপার হচ্ছে কেক দেখতে খুব ইনোসেন্ট লাগে এবং খুব টেস্টি লাগে, সেখানে মাঝে মাঝে হার্ট আঁকা থাকে, কত কিছু শেপ টেপ থাকে, হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই শয়তানি যে কোনো জিনিসই দেখতে এরকমই লাগে, মানে জাহান্নাম বাইরে থেকে অনেক সুন্দর, বুঝতে পারছেন, আর জান্নাত বাইরে থেকে ঝড় ঝঞ্ঝা, মানে অনেক দেখতে অনেক মনে হয় যে ওরে বাবা ভয়ঙ্কর, হ্যাঁ, মানে কারণ ওখানে যাওয়া যাবে না। আর জাহান্নাম বাইরে থেকে অনেক সুন্দর, এত সুন্দর সাজানো, আল্লাহ সাজাইছে বাইরে থেকে, মানে দেখলে যে কেউ ওখানে ঝাঁপ দিয়ে যাইতে চাবে, বুঝতে পারছেন। তাহলে রোগ হওয়ার জন্যে সব কিছুকে এইভাবে সাজানো হয়েছে সুন্দর করে, যেন আমার দেখলেই খেতে মন চায়, কপাত করে খেয়ে ফেলে, আর খেলেই বারবার খেতে মন চায়, বুঝতে পারছেন, এই অ্যাডিকশন ক্রিয়েট করে, এটি হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এখন কি আপনারা জীবনও কেক খাবেন না, আপনি ঘরে তৈরি করেন, আপনি নিজস্ব জানেন কি কি ব্যবহার করেছেন, বাচ্চাদেরকে বছরে একবার দুইবার খান, সেটাতে প্রবলেম না। আমি বলতেছি যারা রেগুলার খায়, এরা খাওয়ার পরে ডেজার্টের মধ্যে পেস্ট্রি আছে, তারপর হলো আবার আছে কোল্ড ড্রিঙ্কস, এটা একটা কমন হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে রিয়েল নিউট্রিশন থাকে না, আর ওই যে সবচেয়ে খারাপ হলো এটা ক্রনিক ডিজিজ করে, আর হচ্ছে আপনার সবচেয়ে মানে এটা অ্যাডিকশনটাই আমি মনে করি সবচেয়ে খারাপ, ঠিক আছে। জিলাপিটা অনেক মজার ব্যাপার, এইখানে দেখেন জিলাপি যেগুলো আপনারা খান সাধারণত সেখানে এরকম প্যাঁচ থাকে, এবং অবশ্যই এই প্রথমে ধরেন একবার, দুইবার, দুই তিনবার, চার পাঁচবার আপনারা যখন যে জিলাপি খান সেগুলো আলকাতরার মধ্যে চুবানো হয়। অর্গানিক জিলাপি করতে হলে আপনাকে অর্গানিক তেল লাগবে, অর্গানিক আটা লাগবে, আর হচ্ছে অর্গানিক চিনি লাগবে, আপনি ঘরে বানাইতে পারবেন অর্গানিক জিলাপি, বুঝতে পারছেন, ঘরে বানাইতে পারবেন, তবে আবার ডায়াবেটিস রোগী সেটা খেতে পারবে না, হ্যাঁ, ঘরে বানাইতে পারেন, কিন্তু ওই জিলাপিতে হাইড্রোজ ব্যবহার করে, এই যে হাইড্রোজটা এই দেখেন, এই যে এটা নিয়ে অনেকবার ওরা ধরছে, হাইড্রোজ একটা কৃত্রিম কেমিক্যাল, দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা জিলাপি নরম করা, চকচকে করা, রসালো রাখার জন্য ব্যবহার। তা আপনি অর্গানিক জিনিস দিয়ে যে জিলাপি বানাবে, এটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে বলা যাচ্ছে না, খাইতেও যে অনেক মজা হবে তাও বলা যাচ্ছে না, কারণ জিলাপির এই মজাদার রসালো কষালো চকচকে রস পড়ছে, মচমচ করছে, তা এগুলো হইতে হইলে এগুলো মাল লাগবে, বুঝতে পারছেন, মানে জিনিসটাকে রসালো বানাইতে হলে এটা লাগবে। এই জিনিসগুলোর ব্যবসাটা কেন করতেছে, বিকজ কেমিক্যাল, এগুলো অনেক সস্তা জিনিস,
এগুলো দিয়ে সব মিলায় টিলায় এটা সুস্বাদু করতেছে, কিন্তু রিয়েল জিনিস তো এক্সপেন্সিভ। ধরেন আমি যদি এখন কোকোনাট অয়েল দিয়ে যদি এখন আমি ভাজতে যাই, তাহলে আমার একটা তেলের দাম কত, একটা অলিভ অয়েলের দাম কত? এয়ার ফ্রায়ার হলো একমাত্র যাদের মাথায় ঘিলু নাই ওরা ব্যবহার করে, যাদের কোনো ঘিলু নাই ওরা, আমার কথা বুঝতে পারছেন? ওদের মাথায় কোনো ঘিলু নাই, ওদের মাথা নিয়ে এয়ার ফ্রায়ারে ফ্রাই করা দরকার। এই যে এয়ার ফ্রায়ার, মাইক্রোওভেন, এগুলো হলো মাথায় ঘিলু নাই যে এই ধরনের ব্যক্তিদের, যে ওদের কোনো ঘিলুই নেই, বুঝতে পারছেন? যে ড্রাই ফ্রাই কত খারাপ এরা জানে না। স্ট্রাকচারগুলো ডিহাইড্রেশন হয়ে ভিতর থেকে ড্যামেজ হয়ে যায়। তো যে কোনো ফুড, আপনার ফুডের একটা জেনেটিক ইনফরমেশন সে ক্যারি করে, সে বডিতে একটা ইনফরমেশন নিয়ে যায় মেসেঞ্জার আরএনএর মাধ্যমে। সে একটা, আমার বডির ভিতরে প্রোটিন আসলো, ফ্যাট আসলো, কি আসলো, বডি তো সবসময় সেন্স করে, বডির ভিতরে সব কিছু দেখার বোঝার সব ক্ষমতা আছে। কিন্তু এখন এইসব খাবার আমরা যে খাইতেছি, বডি এটাকে সেন্স করতে পারতেছে না, এটা নিয়ে করবে কি বুঝতে পারতেছে না, সে কনফিউজড হয়ে যাইতেছে, বুঝতে পারছেন? তো যার ফলে দেখা যাচ্ছে যে প্রদাহ তৈরি হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, ইমিউন সিস্টেম কনফিউজ থাকতেছে, বুঝলেন? তো এগুলোর নিয়ে এসে ডাম করতেছে, ফালায়ত হইছে, যেটুকু ক্যালোরি দরকার নেয় বাকিগুলো ওখানে ফালায়ত হয়, ওগুলো কোষে ওভারলোড করে, ফ্যাট হিসেবে কিছু জমায়, টক্সিন হিসেবে জমায়, বুঝতে পারছেন? এগুলো জমতে জমতে কিছু ডিফেক্টিভ প্রোটিন, এভাবে আস্তে আস্তে না সেলুলার ওভারলোড হয়ে ধীরে ধীরে টক্সিসিটি হয়ে তারপর না সে রুগী হয়ে তারপর না সে হার্ট অ্যাটাক করে মরতেছে। এগুলো তো ঘটতেছে খুব তিলে তিলে, এটা তো এক রাতে ঘটতেছে না, এগুলো ধীরে ধীরে একটু একটু করে লেয়ার বাই লেয়ার, নীরব ঘাতক, আস্তে আস্তে বালু জমে 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 জমে, দেখেন না বিশাল মরুভূমি হয়েছে। তো মরুভূমিতে কী হয়েছে? একটা দুটো বালু আছে না মরুভূমিতে? তো এরকম চিন্তা করেন কত কোটি 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 বালু সমন্বয় একটা মরুভূমি, কিন্তু একটা বালু কি, একটা বালুর কণা, নাথিং ম্যাটার্স। তাহলে এক ফোঁটা পানি কোনো ম্যাটার করে? তাহলে এই সমুদ্রের বুকে কত ফোঁটা পানি আছে? এইভাবে আমরা প্রতিদিন আমার খাবারের সাথে এরকম অসংখ্য জিনিস আমরা গ্রহণ করছি, যেগুলো আমরা বুঝতেই পারছি না, যেগুলো নীরবে আছে, কিন্তু ফুড ইন্ডাস্ট্রি কিন্তু এগুলো জানে। এখন আপনারা খেয়াল করছেন, যখন ফুড ইন্ডাস্ট্রি ছিল না তখন রুগীও ছিল না, মানে এই ধরনের রোগের, ড্রাগ ইন্ডাস্ট্রি ছিল না তখন এরকম, ওই এমবিবিএস ডাক্তার পুরো ডিস্ট্রিক্টে একজন পাইতে কষ্ট হয়ে যেত, হ্যাঁ, ফার্মেসি তো পুরো এলাকায় একটা হয়তো আসিল। আর এখন মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতি গলিতে অলিতে গলিতে, হ্যাঁ, সব জায়গায় ফার্মেসি আর হলো ফাস্টফুড, এটা একসঙ্গে গ্রো করে, বুঝতে পারছেন? আর রমজান মাসে দেখবেন পেঁয়াজু বেগুনি থেকে শুরু করে, আমি এই পেঁয়াজুর স্লাইড আনি না আজকে, কারণ এতগুলো বলে আমি শেষ করতে পারবো না, মানে মেকানিজমটা একই, রিপিটেড হিট অ্যাক্রিলামাইড। আর যে কোনো জিনিস যেটা মনে করেন যে ডেস্ক শেলফে রাখা হয়, সবগুলোর ভিতর প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল কেমিক্যাল, আর্টিফিশিয়াল ফ্লেভার, বুঝতে পারছেন? তারপরে যে অ্যাডেড সুগার থেকে শুরু করে এই মনোসোডিয়াম, এগুলো সব আছে। কিন্তু জিলাপির স্পেশালিটি হলো হাইড্রোস, হ্যাঁ, হাইড্রোসটা হচ্ছে এটা নিয়ে অনেক ইয়ে হয়েছে। আর হচ্ছে সে বারবার রিপিটেড হিট করা হয়, আর এখানে ঘন চিনিতে চুবানো হয়। ঘন চিনি অনেকে চিনে না, ঘন চিনিটা কিন্তু দেশে ব্যবহার করা উচিত না, কিন্তু অনেক করতেছে। তাহলে দেখেন ময়দা, ঘন চিনি, তারপর আবার চিনি শিরা তো আছেই, সেখানে ঘন চিনি থাকে 70-75%, নাহলে পোষাইতে পারবে না, তো জিলাপির দাম বেশি হয়ে যাবে। তারপরে আছে অনেক সময় দই দেয়, ওরা তো অবশ্য দই টই দাঁড়ে না, ওরা আরও কী কী মাখে, আর্টিফিশিয়াল ওই যে বেকিং সোডা দেয়, আরও কী কী দিয়ে ওই খামি কইরা ফার্মেন্টেড করার জন্য রেখে দেয়, কৃত্রিম রং টং দেয়, এবং যেগুলো কাপড়ের রং, এগুলো খাদ্যের রং না, বুঝতে পারছেন এইটা। আর ওই যে অ্যাক্রিলামাইড কীভাবে তৈরি হয়, এই যে দেখেন ময়দা, স্টার্চ, চিনি, এগুলো উচ্চ তাপমাত্রায় এই যে অ্যাক্রিলামাইড তৈরি, এটা হলো ক্যান্সার ডিএনএ ক্ষতি করে, সেল মিউটেশনে, মানে সেলে মিউটেশন ঘটায়, ডিএনএ ক্ষতি করে, এটা ক্যান্সার তৈরি করে, ক্যান্সার তৈরিকারী এক যে অ্যাক্রিলামাইড। তো এই জন্য আপনি যে কোনো জিনিস সমস্যা হলো, যখনই আপনি জিনিসটাকে ডুবো তেলে ভাজবেন, পোড়াবেন, তো এটা আবার যখন রিপিটেড কাজটা করবেন, সো এটা ডেঞ্জারাস। তাই এখন আমরা আমাদের নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি। মানে এখন মনে হইতেছে না খেয়ে থাকলে মনে হয় ভালো, তবে হ্যাঁ, না খেয়ে থাকলে অবশ্যই ভালো, তবে একটা সময় তো কিছু খেতেই হবে, তখন আমাদেরকে একটা প্রাকৃতিক খাবার চুজ করতে হবে, হয়তো একটু শাকসবজি, একটু ডিম, মাছ, হ্যাঁ, জোগাড় করতে হবে, একটু মাংস, একটু ভালো তেল, ঘি। তা আমি অল্প খাবো, চিবিয়ে 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 খাবো, আর ওদিকে এক্সারসাইজ করব, আবার একটু আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, রোদে যাব, ঘাসে হাঁটবো, এইভাবে আমাদের মোটামুটিভাবে এটা এসে এগুলো বলতে বলতে এখন আমার নিজেরই মাথা ব্যথা করতেছে, মানে মানুষ কিভাবে এগুলো খায়, হ্যাঁ। এই দেখো দেখে দিই, হ্যাঁ, প্রথমে তো স্বাভাবিকভাবে আলু কাটা হয়,
আলু টালু কাইটা, সেই আলু আবার কোথায় কিভাবে উৎপাদিত হয়েছে সেটা একটা বিষয়। প্রথমে ভাজা হয়, আবার সংরক্ষণ করে, আবার ভাজা হয়, রিপিটেড হিট করা হয়, অ্যাক্রিলামাইড তৈরি হয়, রিফাইন্ড অয়েল, অতিরিক্ত লবণ, কৃত্রিম ফ্লেভার, হ্যাঁ, তারপরে এখানে পুষ্টিগুণ নাই। আর ওই যে সব একই কথা, এই যে ওই যে বারবার বারবার ভাইজে ভাইজে ওই যে তেল, এগুলো বারবার রিপিটেড হিট, এগুলো কি মনে করে একবার ভাইজে কি তেল ফেলায় দেয় নাকি, সারাদিন চুবাইতে থাকে, তারপর তেলের মধ্যে তেল ডালতে থাকে, তেল কমে গেলে আবার নতুন তেল ঢেলে দেয়। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা এমনকি দেখা গেছে যে ওই যে কি বলে কই বাপের নাকি হোটেল ছিল, তো বাপ মরে গেছে, পোলায় হোটেল চালাইতেছে, বলে কড়াইতে খুঁজলে নাকি বাপের সময়কার তেলও পাওয়া যাবে। আবার কেউ কেউ বাড়ায় বলে দাদার আমলের থেকে, দাদা আগে চালাইছে, তারপরে বাপে ওই কড়াই জীবনে ধোয় না, ওই কড়াইয়ের মধ্যে খালি দেয় ওই তেল, ওই দাদার আমলের তেলও মনে হয় পাওয়া যাবে খুঁজলে। এগুলো মানুষ বলে রসিকতা করে, তবে এটা একেবারে ফেলে দেওয়ার মতো না কথাটা। ডাক্তাররা এখন হঠাৎ করে তেল সচেতন হয়েছে, আগে তো সবারই কইতো, এখন বলতেছে যে তাদের মনে হইতেছে কোনো দলিল প্রমাণ নাই, মানে তার মন গড়া আর কি, সেটা অবশ্য বলছে যে আমাদের মনে হইতেছে, ধারণা হইতেছে যে প্ল্যাটলেট কমার জন্য সরিষার তেল দায়ী। তা এটার যেহেতু কোনো গবেষণাপত্র নাই, সেহেতু তারা বলতেছে তাদের মন গড়াভাবে। এখন আমার এখানে যারা আসে সবাই সরিষার তেল খাওয়া, এই যে উনি এবং সবাই যারা আমার এখানে আসে সবাই সরিষার তেল খাওয়া, আপনিও সরিষার তেল খান, এবং সবার প্ল্যাটলেট এই যে ওনার এই যে 1.5 লক্ষেরও বেশি আছে, হ্যাঁ। তো আর আরেকটা কথা হচ্ছে সরিষার তেল খেয়ে প্ল্যাটলেট কমে, এটার বৈজ্ঞানিক কোনো প্রমাণ পৃথিবীতেই নাই। এইটা তারা মন গড়াভাবে ওই রুগীদেরকে একটা ভীতি সঞ্চার করা, করা। তো অবশ্যই এটার ভিতরে দেখি সবাই কমেন্ট করে ভরায় ফেলাইছে, বলতেছে যে তাহলে আবহমান গ্রাম বাংলার মানুষ যে সরিষা খাইতো তাদের কি আদৌ প্ল্যাটলেট ছিল কিনা। মানে এইসব ফাজিলগুলা, বেকুবগুলা, মানে ব্যাকুলগুলা মনে করতেছে এই আধুনিক যুগে রুগীদেরকে মনে হয় তারা শয়তানি করতে পারবে না। রুগীদের হাতে হাতে এআই চলে গেছে, রুগীরা এখন ChatGPT ব্যবহার করে, জেমিনি ব্যবহার করে, সামনে আরও ভালো ভালো এআই টুলস আসতেছে। অ্যাকচুয়াল স্বাস্থ্য কোথায় আছে এটা একটু খোঁজ খবর করলে তারাই বুঝে যাবে। রোজা রাখতে হবে সবাই জানে, ভালো ইন্টারমিডিয়েট ফাস্টিং করে আমার যে অটোফেজি, জাপানি বিজ্ঞানী অসমী নোবেল প্রাইজ পেয়েছেন, ব্যায়ামের উপকারিতা, ঘুমের উপকারিতা, স্বাস্থ্যকর খাবারের উপকারিতা, রিয়েল ফুড কেন খেতে হবে, ফেক ফুড কেন বাদ দিতে হবে, তা এগুলো মানুষ এখন জানে। তাহলে সরিষার তেল হলো ন্যাচারাল তেল, যেটা আপনি চাইলে ঘরের মধ্যেও বানাইতে পারবেন, কিন্তু ইন্ডাস্ট্রি ছাড়া সয়াবিন বানানো সম্ভব না। তাই জন্যে ইন্ডাস্ট্রিয়াল সরিষার তেলও খেতে নিষেধ। আমি এই ভিডিওটা দিয়েছি এবং এই ভিডিওটা অনেক লোক দেখেছে, এবং এটা একটা ভাইরাল ভিডিওর মধ্যে যে সরিষার তেলের এই ভিডিওটা, এগুলো আপনারা সমানে ধুমায় শেয়ার করবেন। ওখানে আমি টোটাল বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছি। ইউরিক অ্যাসিড কেন, ইউরিক অ্যাসিড, আবার কেউ কোন গাধা বলে ইউরিক অ্যাসিড, হ্যাঁ, সে তার ভিডিও আবার ভাইরাল। আরে গাধা, তুই ইউরিক অ্যাসিড চিনোস না, ইউরিক অ্যাসিড চিনোস না, গবেষণা ইন্দুরের না মাইনসের সেটাও জানোস না, এটা কি ইন্দুরে কি সরিষার তেল খাওয়া হয়েছিল নাকি ইঞ্জেকশন দিয়ে ইউরিক অ্যাসিড ঢুকাইছিল সেটাও জানো না। তা এই বিষয়গুলো তোমরা জানো না আন্দাজে, আর গায়ে মাখার কোনটা, খাওয়ার কোনটা, এগুলো নিয়ে ভেজাল করো। আরে তোমরা যেটা গায়ে মাখো খাও না, আমরা যেটা খাই সেটাই গায়ে মাখি, আর যেটা খাইতে পারি না গায়েও মাখি না। মজার ব্যাপার হইলো সয়াবিন তেল কেউ গায়ে মাখে না, কিন্তু সয়াবিন তেল খায় মানুষ, এমন বলদ যেটা গায়ে মাখা যায় না সেটা খায়, আর আমরা যেটা খাওয়া যায় না সেটা গায়ে মাখি না। তো একটু বোঝার চেষ্টা করেন, যেটা খাওয়া যায় না সেটা গায়ে মাখা যায় না, তাহলে আপনারা এমন তেল খান যেটা গায়েও মাখা যায় না, তারপরও বোঝেন না যে খবিশ খাবার কাকে বলে। বড় আশ্চর্য লাগে এদের বুদ্ধি দেখলে। আবার বলে এক্সটার্নাল ইউজ সরিষার তেল, আরে ইন্ডাস্ট্রিয়াল সরিষার তেল এক্সটার্নাল ইউজও করা যাবে না, কারণ অল ইন্ডাস্ট্রিয়াল অয়েল আর ইকুয়ালি একই রকম। ব্যাপারটা বুঝছেন, মানে প্রসিডিউর যেগুলো সে একই রকম, প্রসিডিউরগুলো একই রকম, ডু আন্ডারস্ট্যান্ড? সো এই জন্যে কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল বা কোল্ড প্রেস যেটা, এগুলো ছাড়া অন্য কোনো সরিষার তেল খাওয়া যাবে না। এবং মজার ব্যাপার হচ্ছে সরিষার তেল সিড অয়েল, এটাও বেশি খাওয়া যাবে না, খুবই অল্প, আর কোনো তেলই বেশি খাওয়া যাবে না। ঘি বেশি খাওয়া যায়? এই সবচেয়ে ভালো ঘি কে খেতে পারে এখানে এসে দেখি, কয় চামচ খাবেন? চ্যালেঞ্জ নেন। সর্বোচ্চ 3 চামচ হলো জোর করে খাইতে হবে। তুমি ধরো কমফোর্টেবলি কয় চামচ খাবা, এটা হলো ব্যাপার, যে তুমি কমফোর্টেবলি কয় চামচ ঘি খাবা। 1 চামচ 2 চামচ, দেখো যে এরপর আর তোমার মনে চাইবে না খাইতে, বডি বলবে দরকার নেই, হাত বলবে উঠানোর দরকার নেই। এরপরে যদি জোর করে খাও, এরপরে আর একবার যখন উঠাইতে যাবা দেখবে হাত আর উঠবে না,
হাত আর উঠবে না, উঠাইলে মুখের মধ্যে নিলে মুখ আর নিবে না। ব্যাপারটা বুঝছেন? তার মানে রিয়েল ফুড বডি সেন্স করতে পারে যে তুমি ঠিক কতটুকু খেলে। আর যদি কেউ জোর করে খায়, হয় বমি হবে, নাইলে টয়লেটের সাথে আস্ত ঘি বেরোবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।